হ্যালো মুভি লাভার, কেমন আছেন সবাই? সম্প্রতি রিলিজ হওয়া ক্রাইম থ্রিলার ও সাসপেন্স ধর্মী মালায়ালাম মুভি দ্য অফিসার অন ডিউটি এক্সপ্লেন করব আজকের ভিডিওতে। একটি গ্যাং মাদক পাচার এবং ধর্ষণের মতো জঘন্যতম অপরাধ করত। যুবতী মেয়েদেরকে তারা তাদের প্রেমের জালে ফাঁসিয়ে খারাপ ভিডিও বানাতো এবং পরবর্তীতে ওই সমস্ত ভিডিও দিয়ে সেই সব মেয়েদেরকে ব্ল্যাকমেইল করত এবং মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত। এই কেসটি যে পুলিশ অফিসার ইনভেস্টিগেট করছিল, সেই গ্যাংটি সেই পুলিশ অফিসারের মেয়েকেও তাদের প্রেমের জালে ফাঁসিয়ে নেয়। পরবর্তীতে এর শেষ পরিণতি কি হয় তাই দেখানো হয়েছে এই মুভিতে। চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করি। মুভির শুরুতে ৮ মাস আগের ঘটনা দেখানো হয়, যেখানে জোসেফ নামের এক ব্যক্তি সুইসাইড করার আগে একটি সুইসাইড নোট লিখছিল। মূলত ওই রুমে কয়েকজন ছেলে প্রেজেন্ট ছিল, তারা জোসেফকে বাধ্য করছিল সুইসাইড করতে। এরপর সিন বর্তমানে শিফট হয়। সেখানে দেখানো হয় বাসের মধ্যে এক বৃদ্ধ মহিলার সোনার চেন চুরি হয়েছে। মহিলাটির ধারণা তার পাশে বসা দুইজন নারী তার চেনটি চুরি করেছে। ওই দুইজন মহিলার মধ্যে একজন মহিলা গর্ভবতী ছিল। পুলিশ ওই গর্ভবতী মহিলাকে সন্দেহ না করে বরং বাকি প্যাসেঞ্জারদেরকে ওই বৃদ্ধ মহিলার চেন ফিরিয়ে দেওয়ার জন্য বলছিল। তখনই সেখানে এসে উপস্থিত হয় পুলিশের নতুন সিআই হরি। হরি সেখানে এসে জিজ্ঞেস করে এই পুলিশ স্টেশনে কোনো নারী কনস্টেবল আছে কিনা। তারপর হরি যখন জানতে পারে সেই স্টেশনে কোনো নারী কনস্টেবল নেই, তখন হরি নিজেই সেই প্রেগনেন্ট মহিলাকে মারতে থাকে এবং চুরি হওয়া চেন সম্পর্কে জিজ্ঞেস করতে থাকে। পরবর্তীতে দেখা যায় গর্ভবতী মহিলার নারী পার্টনারটি চেনটি চুরি করেছিল। তারপর সেই মহিলাটি চেনটি বৃদ্ধ মহিলাকে ফেরত দেয় এবং কেসটি সেখানেই শেষ হয়ে যায়। এরপর একজন কনস্টেবল হরিকে বলে কেসটি ফাইল করতে এবং ওই গর্ভবতী মহিলার মেডিকেল করাতে, কেননা ওই গর্ভবতী মহিলা যদি বাইরে গিয়ে কোনো কমপ্লেইন করে তাহলে তাদের প্রত্যেকেরই সমস্যা হতে পারে। কিন্তু হরি কেস ফাইল করতে রাজি হয় না, কেননা কেস ফাইল করা হলে ওই বৃদ্ধ মহিলাটির অযথায় কোর্টে দৌড়াদৌড়ি করতে হবে। হরি আসলে একরোখা টাইপের ছিল এবং তার কাজ করার ধরনই এমন। কিন্তু পরবর্তীতে সেই কনস্টেবল হরির সিনিয়র একজন অফিসার সাকুলকে ফোন করিয়ে সকল ঘটনা বলে দেয়। এরপর সাকুল হরিকে কল করে বোঝানোর চেষ্টা করে। যেহেতু হরির মাইন্ড অনেক শার্প ছিল, সে বুঝতে পারে যে সেই কনস্টেবলটি সাকুলকে সকল ঘটনা বলে দিয়েছে। এরপর হরি সেই পুলিশ স্টেশনে সকল পুলিশকে একসাথে লাইনে দাঁড়িয়ে হুমকি দিতে থাকে, এই বলে যে কারো যদি হরির অর্ডার মানতে অসুবিধা হয় সে যেন চাকরি ছেড়ে চলে যায়। আর যদি হরির নামে উপরের কোনো অফিসারকে কমপ্লেইন করে তাহলে হরি তার জীবন জাহান্নাম বানিয়ে দেবে। এরপর ওই পুলিশ স্টেশনে আরও একটি নতুন কেস আসে। চান্দু নামের এক ব্যক্তির ওয়াইফ অসুস্থ ছিল, তার চিকিৎসার জন্য টাকা প্রয়োজন। এরপর চান্দু তার মেয়ের সোনার চেন নিয়ে ফাইন্যান্স অফিসে যায় সেই চেন বন্ধক রেখে লোন নিতে। কিন্তু ফাইন্যান্স অফিসে তার চেনটি বদল করে তাকে একটি নকল চেন দেওয়া হয়েছে এবং বলা হয়েছে চান্দুর চেনটি নকল। কিন্তু চান্দু জানায় যে তার চেনটি আসল সোনার ছিল এবং সে একটি ভালো দোকান থেকে সেটি কিনেছিল। সবকিছু শুনে হরি বলে, ফাইন্যান্স অফিস তো চান্দুর চেন আগে কখনো দেখেনি, তাহলে তারা কিভাবে একটি নকল চেন রেডি করে রেখেছিল যাতে সেটি বদল করতে পারে। হয়তো চান্দুর চেনটি নকল ছিল। কিন্তু এরপর চান্দু সেই চেনটি যে জুয়েলারি দোকান থেকে কিনেছিল তার ডিটেলস এবং কবে কিনেছিল সেই ডেটটিও হরিকে জানায়। এরপর হরি চান্দুর সাথে হাসপাতালে যায়। হাসপাতালে গিয়ে চান্দুর মেয়ের সাথে তার চেইনের ব্যাপারে কথা বলে, কিন্তু চান্দুর মেয়ে চেনটি না দেখেই বলে দেয় যে হ্যাঁ, চেনটি নকল ছিল। তার কথা বলার ধরন এবং মুখের এক্সপ্রেশন দেখে বোঝা যায় সে যেন আগে থেকেই প্রস্তুত ছিল যে তাকে পুলিশ জিজ্ঞেস করলে সে এটাই বলবে। এরপর পুলিশ চান্দুর মেয়েকে কিছুটা ভয় দেখায়। মেয়েটিকে হরি জানায় পরবর্তীতে যদি প্রমাণ হয় তোমার বাবা একটি ভুল মামলা করেছে তাহলে কিন্তু তোমার বাবার জেলও হতে পারে। তখন মেয়েটি ভয় পেয়ে যায় এবং সব সত্যি কথা পুলিশ অফিসারকে বলে দেয়। মেয়েটি জানায় তার সাথে একটি ছেলের সম্পর্ক ছিল এবং সেই ছেলেটি তার কাছ থেকে চেনটি নিয়ে নিয়েছে। এরপর হরি চান্দুকে জানায় তার ওয়াইফের অপারেশন হয়ে গেলে সে যেন তার মেয়েকে নিয়ে এসে পুলিশ স্টেশনে দেখা করে। চান্দু আসলে বুঝতে পারছিল না হরি কেন এইসবের মধ্যে তার মেয়েকে জড়াচ্ছে। এরপর হরি সেই নকল চেনটির ব্যাপারে ইনভেস্টিগেশন শুরু করে। এমন দেখতে আসল চেন কেউ কোথাও বন্ধক রেখেছে কিনা সেই ব্যাপারে খোঁজ করে।
এর মধ্যেই হরির লোকেরা সেই জুয়েলারির দোকানে গিয়েছিল এবং জানতে পারে যে চান্দু আসলে অরিজিনাল চেইনই কিনেছিল। এরপর কেরালার অনেক জুয়েলারি দোকানে খোঁজাখুঁজির এক পর্যায়ে জানা যায় ওরকম সেম দেখতে 3টি চেন হাসিনা নামের একজন বন্ধক রেখেছে। হাসিনা একটি শপিং মলে কাজ করত এবং বর্তমানে সে ছুটিতে আছে। এরপর হরি হাসিনার উপর নজর রাখতে অন্য পুলিশ অফিসারকে জানিয়ে দেয়। হরি মূলত তার এই অ্যাগ্রেসিভনেসের জন্যই একটি বড় পোস্ট থেকে ডিমোশন হয়ে ছোট পোস্টে এসেছে, আর তার জন্যই তাকে এইসব ছোটখাটো কেস সমাধান করতে হচ্ছে। হরি তার আগের পথ ফিরে পাওয়ার জন্য কোর্টে একটি মামলা করেছিল। হরি তার মামলাটি এখন লড়তে চায়, সেজন্য সে তার ডাক্তারের কাছে এসেছে এখন উপযুক্ত সময় কিনা জানার জন্য। কিন্তু হরির ডাক্তার জানায় হরি এখনো প্রচন্ড পরিমাণ অ্যাগ্রেসিভ। এই অবস্থায় সে জব করার জন্য একদমই উপযুক্ত না। এখন যদি সে কেস লড়ে এই কেসে সে হেরে যাবে। হরি আবারও সেই চেনগুলোর ইনভেস্টিগেশনে ফিরে আসে। দুটো চেইনের মধ্যে একটি চেনের মালিকের সন্ধান পাওয়া যায়, যেটি কিনেছিল জোসেফ নামক এক ব্যক্তি, যাকে আমরা মুভি শুরুতেই দেখেছিলাম সুইসাইড করতে। জোসেফ তার মেয়ের জন্য চেনটি কিনেছিল। এরপর হরি জোসেফের বাড়িতে যায়। জোসেফের মেয়ে জানায় তাদের চেনটি চুরি হয়ে গিয়েছিল। সে এবং তার বাবা থানায় গিয়ে এই ব্যাপারে কমপ্লেইনও করেছিল। কিন্তু জোসেফের মেয়ের কথাগুলো হরির একদমই বিশ্বাস হয় না, কিন্তু এই ব্যাপারে সে আবার কিছু বলেও না। এরপর হরি দ্বিতীয় চেনের মালিকের সন্ধান করতে থাকে। এর মধ্যে দ্বিতীয় চেনের মালিকেরও সন্ধান পাওয়া যায়। হরির একজন জুনিয়র অফিসার সেই মালিকের নাম দেখে খুবই অবাক হয়ে যায়। সে হরিকে না জানিয়ে বরং হরির সিনিয়র অফিসারকে সবকিছু জানায়। কিন্তু হরি এতে খুবই অবাক হয়। তার জুনিয়র অফিসার তার সাথে কেন এমনটি করলো হরি আসলে বুঝতে পারে না। পরের সিনে দেখানো হয় চান্দু একাই পুলিশ স্টেশনে এসেছে। সে সাথে তার মেয়েকে নিয়ে আসেনি। এরপর হরি যখন জিজ্ঞেস করে তুমি কেন তোমার মেয়েকে সাথে আনোনি, এরপর চান্দু জানায় সে তার মেয়েকে কেন বিনা কারণে পুলিশ স্টেশনে নিয়ে আসবে। এরপর হরি চান্দুর মেয়ে থেকে যে সকল তথ্য পেয়েছে তার সবকিছুই চান্দুকে জানায়। হরি চান্দুকে জানায় চান্দুর মেয়ে এক খারাপ ছেলের প্রেমে পড়েছিল। সেই ছেলে চান্দুর মেয়ের সাথে খারাপ ভিডিও বানায় এবং তাকে ব্ল্যাকমেইল করে। চান্দুর মেয়ে বাধ্য হয়ে তার চেন সেই ব্ল্যাকমেইলারকে দেয় এবং একটি নকল চেন কিনে এনে বাসায় রেখে দেয়। চান্দু তার মেয়ের ব্যাপারে এইসব কথা একদমই শুনতে চাচ্ছিল না এবং বিশ্বাসও করতে চাচ্ছিল না। চান্দুর কাছে মনে হয় হরি মিথ্যা বলছে। চান্দুর মেয়ের বয়স তো মাত্র 17 বছর, সে এই সমস্ত কাজ কিভাবে করতে পারে। এর পরের সিনে দেখানো হয় হরির সাথে দেখা করার জন্য হরির সিনিয়র অফিসার শাহুল এসেছে। এরপর শাহুল হরিকে নতুন কেসের ব্যাপারে জিজ্ঞেস করে এবং জানায় একটি ট্রেনিংয়ে তাকে হায়দ্রাবাদ যেতে হবে। হরি মনে মনে ভাবে হয়তো তার পুরনো অ্যাগ্রেসিভনেসের জন্যই আবারও তাকে নতুন করে শাস্তি দিয়ে হায়দ্রাবাদে পাঠানো হচ্ছে। তাই হায়দ্রাবাদে যাওয়ার জন্য হরি প্রস্তুত হয়। এরপর হরি যখন বাইরে আসে তখন সে বাইরে সেই জুনিয়র অফিসারকে দেখতে পায় এবং সে বুঝতে পারে কেসের ডিটেলস সে হরিকে না দিয়ে বরং তার সিনিয়র অফিসার শাহুলকে দিয়েছে। আর শাহুল এই কেস থেকে হরিকে সরানোর জন্যই তাকে মূলত হায়দ্রাবাদ পাঠাচ্ছে। হরি সবকিছুই বুঝতে পারে এবং মনে মনে ঠিক করে সে হায়দ্রাবাদ যাবে না। এরপর সে বাসায় গিয়ে তার স্ত্রীকে হায়দ্রাবাদের বদলির ব্যাপারে সবকিছু বলে এবং তাকে জানায় মূলত হরিকে একটি রেপ কেস থেকে সরানোর জন্যই তাকে বদলি করা হয়েছে। কিন্তু হরি হায়দ্রাবাদ যাবে না। সে অফিস থেকে 7 দিনের ছুটি নেবে এবং নিজে নিজেই এই কেসটি সলভ করবে। হরির ওয়াইফ গীতা হরির অ্যাগ্রেসিভনেস সম্পর্কে জানতো এবং সে খুব ভয় পাচ্ছিল। এরপর হরির কাছে খবর আসে চান্দুর মেয়ে সুইসাইড করেছে। এরপর হরি চান্দুর মেয়েকে দেখতে যায়। চান্দু হরিকেই দুষতে থাকে। তার মেয়েকে থানায় নিয়ে বদনাম করা হবে এই ভয়ে তার মেয়ে সুইসাইড করেছে। কিন্তু চান্দুর মেয়ের লাশ দেখে হরির একটি পুরনো কথা মনে পড়ে যায়। হরি নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে। হরির জীবনের পুরনো এমনই একটি সুইসাইডের কথা মনে পড়ে এবং হরি অজ্ঞান হওয়ার মতো অবস্থা হয়। তখন সেখান থেকে অফিসার শাহুল দ্রুত হরিকে বের করে নিয়ে আসে। এরপর হরি যখন বাসায় গিয়ে কিছুটা স্বাভাবিক হয় তখন তার ওয়াইফ গীতাকে তাদের মেয়ে নীলা সম্পর্কে জিজ্ঞেস করে। নীলার ব্যাপারে কথা বলতে গিয়ে দুজনের মধ্যে ঝগড়া লেগে যায়। গীতা জানায় হরির জন্যই নীলার এই অবস্থা হয়েছে।
হরি নীলাকে মেরে ফেলেছে। এইসব দেখে হরি এবং গীতার ছোট মেয়ে প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায়। এরপর সিন অতীতে শিফট হয় এবং তাদের মেয়ে নীলাকে দেখানো হয়। নীলা হরি এবং গীতার সাথে খুব আনন্দেই ছিল। একদিন হরি এবং তার টিম শামস নামক এক ছেলেকে গ্রেফতার করে। শামস তাদের এক পুলিশ অফিসার থমসের মেয়েকে মাদক দ্রব্য দিয়ে নেশা করিয়ে খারাপ ভিডিও বানায় এবং পরবর্তীতে ওই ভিডিও দিয়ে ওই মেয়েকে ব্ল্যাকমেইল করতে থাকে এবং পরবর্তীতে থমসের মেয়ে এই ঘটনার পরিপ্রেক্ষিতে সুইসাইড করে। এরপর শামস জানায় কিছু বছর আগে এক 16 বছরের মেয়েকে রেপ করার অপরাধে থমস শামসকে গ্রেফতার করেছিল। তাই এটার প্রতিশোধ নেওয়ার জন্য সে থমসের মেয়ের সাথেও এমনটা করেছে। থমস তখনও তাকে কিছু করতে পারেনি আর এখনো তাকে কিছুই করতে পারবে না, কারণ তারা শামসের বিরুদ্ধে কোনো প্রমাণই পাবে না। এরপর হরি যখন শামসের ল্যাপটপ চেক করে তখন দেখতে পায় শামসের ল্যাপটপে এরকম মেয়েদের সাথে অসংখ্য ভিডিও রয়েছে। এর মধ্যে হরির মেয়ের সাথেও শামসের ভিডিও দেখতে পায় হরি। হরির মেয়ে নীলা ওই ভিডিওতে প্রচণ্ড পরিমাণ খুশি ছিল এবং সজ্ঞানেও ছিল। নীলা সেখানে মোটেই নেশাগ্রস্ত ছিল না, তা ভিডিওতে স্পষ্ট বোঝা যাচ্ছিল। এসব কিছু দেখে হরি প্রচণ্ড পরিমাণ রেগে যায় এবং শামসকে সেখানে জানে মেরে ফেলে। হরি বাসায় পৌঁছার আগেই অফিসার সাহুল হরির ওয়াইফ গীতাকে সবকিছু ফোনে জানিয়ে দেয়। এরপর গীতা তার মেয়ে নীলাকে সবকিছু জিজ্ঞেস করে। তখন নীলা জানায় সে একটি ছেলের সাথে প্রেম করত। সেই ছেলে তাকে নেশা করিয়ে এই সমস্ত খারাপ ভিডিও বানিয়েছে। এই বলে সে প্রচণ্ড পরিমাণ কাঁদতে থাকে। তখন গীতা নীলাকে বলে এতে নীলার কোনো দোষ নেই। তখনই হরি প্রচণ্ড পরিমাণ রাগ নিয়ে ঘরে প্রবেশ করে। গীতা তখন হরিকে বোঝানোর চেষ্টা করে যে এতে নীলার কোনো দোষ নেই, নীলাকে নেশা করিয়ে এসব কিছু করানো হয়েছে। কিন্তু হরি তো ভিডিও নিজ চোখে দেখেছে যে নীলা এইসব সজ্ঞানেই করেছে। নীলা তার পরিবারের কথা একটুও চিন্তা করেনি। এমন খারাপ ছেলের জন্য সে তার পরিবারের মান সম্মান সবকিছু শেষ করেছে। এরপর হরি প্রচণ্ড পরিমাণ রাগে নীলার দরজা ভেঙে যখন নীলার রুমে প্রবেশ করে তখন দেখতে পায় নীলা সুইসাইড করেছে। আর এটা দেখে হরি তখনই জ্ঞান হারিয়ে ফেলে এবং এরপর থেকেই মূলত হরির মানসিক সমস্যাগুলো শুরু হয়। এরপর সিন আবারও বর্তমানে শিফট হয়। সেখানে আমরা দেখতে পাই চান্দু মিডিয়ার সামনে কথা বলছে। সে বলছে তার মেয়ে মানসিকভাবে অসুস্থ ছিল আর হরি তার মেয়ের বদনাম করতে চেয়েছিল বলে তার মেয়ে আত্মহত্যা করেছে। চান্দুর মেয়ের আত্মহত্যার জন্য হরিকেই চান্দু দায়ী করতে থাকে এবং হরির বিচার চায়। এরপর অফিসার সাহুল হরির সাইকিয়াট্রিস্টের সাথে দেখা করতে যায় এবং জানায় হরির মানসিক অবস্থা ভালো না, হরি পুলিশের জবের জন্য হয়তো পারফেক্ট না। কিন্তু হরির সাইকিয়াট্রিস্ট জানায় হরি একদম ফিট আছে। হরি যেমন পুলিশ অফিসার তেমনি সে একজন বাবাও। চান্দুর মেয়ের কেস সলভ করতে গিয়ে হরি তার নিজের মেয়ের কথা মনে করেছে, তাই সে এই কেসটা সলভ করতে চাচ্ছে। হরির ওয়াইফ গীতা মূলত এখন আর হরির সাথে থাকতে চাচ্ছে না। হরিকে দেখলেই তার বড় মেয়ে নীলার কথা মনে পড়ে। তাছাড়া হরির আচার আচরণ তাদের ছোট মেয়ের উপরও প্রভাব ফেলছে, তার মানসিক বিকাশে ব্যাঘাত ঘটাচ্ছে। তাই গীতা এখন হরির থেকে ডিভোর্স নিতে চাচ্ছে। এর পরের সিন আমরা দেখতে পাই হরি থমসের সাথে দেখা করতে এসেছে। হরি যখন রাগের মাথায় শামসকে মেরে ফেলেছিল তখন মার্ডারের দোষটা থমস তার ঘাড়ে নিয়েছিল। থমস তখন জানায় যদি হরি সেদিন শামসকে নাও মারতো থমস শামসকে ঠিকই মেরে ফেলতো, তাই সে দোষটা তার ঘাড়ে নিয়েছে আর এই কেসটা এখনো চলমান আছে। থমস আজই জেল থেকে ছাড়া পেয়েছে। অন্যদিকে চান্দু বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করছিল হরিকে তার মেয়ের সুইসাইডের জন্য সাজা দেওয়ার জন্য। সেদিন রাতে কয়েকজন ছেলে মেয়ে থমসের বাসায় আসে। তারা জানায় তারা থমসের মেয়ের বন্ধু ছিল, কিন্তু থমস তো পুলিশ অফিসার ছিল। সে সবই বুঝতে পারে। সে বুঝতে পারে তারা মিথ্যা বলছে, কিন্তু ততক্ষণে তো সবই শেষ। তারা জুসের সাথে বিষ মিশিয়ে থমস এবং তার ওয়াইফকে খাইয়ে দিয়েছে। এরপর সেই ছেলেমেয়েগুলো সত্য বলে। তারা জানায় তারা থমসের মেয়ের বন্ধু নয়, তারা বরং শামসের বন্ধু ছিল। আর থমসের মেয়েকে কেবলমাত্র শামসই রেপ করেনি, বরং এখানে যে ছেলেগুলো ছিল তারা সবাই মিলেই থমসের মেয়েকে রেপ করেছে।
তারা শামসের খুনের প্রতিশোধ নিতে মূলত এখানে এসেছে থমসকে মারতে। তারা থমসের জেল থেকে বের হওয়ার অপেক্ষায় ছিল। কিন্তু থমসের স্ত্রী মারা যাওয়ার আগে সত্যিটা বলে যায়। সে জানায় শামসকে থমস মারেনি, বরং হরি মেরেছে। এরপর ছেলেমেয়েগুলো সেখান থেকে হরির একটি ছবি নিয়ে চলে যায় এবং থমস ও থমসের ওয়াইফের মার্ডারকে আত্মহত্যা বলে চালানোর জন্য সেখান থেকে সকল প্রমাণ মুছে ফেলে এবং তাদের ঘরটি ভেতর থেকে লক করে দেয়, যাতে সবাই বুঝতে পারে থমস এবং তার স্ত্রী সুইসাইড করেছে। পরের দিন যখন ফরেনসিক টিম আসে তাদের কাছে মনে হয় এটা সুইসাইড, কিন্তু হরি বুঝতে পারে এটা সুইসাইড না, এটা মার্ডার ছিল, কারণ রান্নাঘরে আরো অনেকগুলো গ্লাস ধোয়া ছিল। তার মানে বোঝা যায় সেখানে কেবল দুজন ছিল না, আরো অনেকেই ছিল। এছাড়া বিষের বোতলের মধ্যে রক্ত লেগেছিল। এছাড়াও ময়লার ঝুড়িতে 4টা লেবু ছিল। এতে করে বোঝা যায় কেবল থমস এবং তার ওয়াইফই নয়, বরং সেখানে আরো মানুষ ছিল এবং তারাও জুস খেয়েছে এবং তারাই থমস এবং থমসের ওয়াইফকে মেরেছে। এর পরের সিনে দেখা যায় হরি তার মেয়ে নীলার বন্ধুদের সাথে দেখা করেছে। তাদেরকে নীলার প্রেমিকের ব্যাপারে জিজ্ঞেস করছে। তাদেরকে শামসের ফটো দেখায়, কিন্তু তারা দেখে জানায় যে সেই ছেলেটি শামস ছিল না। তারপর হরি তাদেরকে নীলার চেইনের ব্যাপারে জিজ্ঞেস করে। তখন তার বন্ধুরা জানায় নীলার চেইন চুরি হয়ে গিয়েছিল। তারপর তারা একটি নকল চেইন কিনে। এরপর হরির কাছে সবকিছুই ক্লিয়ার হয়ে যায়। হরির মেয়ে, জোসেফের মেয়ে, থমসের মেয়ে এবং চান্দুর মেয়ে সবার সাথে একই ঘটনা ঘটেছে। মূলত তাদের প্রেমিক একজন ছিল না, তাদের সাথে একটা গ্যাং এরকম ব্ল্যাকমেইলিং করেছে। এরপর হরি আবারও জোসেফের মেয়ের সাথে দেখা করে। এবার জোসেফের মেয়ে সব সত্যি সত্যি জানায়। সে জানায় তার সাথে একটি ছেলের প্রেম ছিল। ছেলেটি তাকে নেশা করিয়ে খারাপ ভিডিও বানায় এবং যখন তার জ্ঞান ফিরে তখন দেখতে পায় তার গলায় সোনার চেনটি আর নেই। এরপর হরি মেয়েটিকে জিজ্ঞেস করে সেখানে কয়জন ছেলে ছিল। এরপর জোসেফের মেয়ে জানায় সেখানে 3 জন ছেলে ছিল যারা তাকে রেপ করেছিল। এর পরের সিনে দেখানো হয় হাসিনা ছুটি থেকে ফিরেছে। হাসিনা হলো সেই মেয়েটি যে শপিং মলে কাজ করত এবং জোসেফ এবং হরির মেয়ের সোনার চেন বন্ধক রেখেছিল। মেয়েটি হরিকে জানায় সে চেনগুলো শপিং মলে চেঞ্জিং রুমে পেয়েছে। কাপড়ের সাথে চেনগুলো ছিল এবং কাপড়গুলোতে রক্তের দাগ লেগেছিল। সেখান থেকেই সে চেনগুলো চুরি করেছে। এরপর সিসিটিভি ফুটেজে দেখা যায় একটি মেয়ে চেঞ্জিং রুম থেকে নতুন কাপড় পরে বের হচ্ছে। তার পুরনো কাপড়গুলোতে যে চেন ছিল সেটি তার জানা ছিল না। এরপর ওই মেয়েটি ওই শপিং মলের ম্যানেজারের সাথে ধাক্কা লাগে। পর হরি সেই ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করে। এরপর ম্যানেজার জানায় ওই মেয়েটির নাম ছিল অ্যানা। ব্যাঙ্গালোরে তারা অনেকবার দেখা করেছে, কিন্তু এখানে কেরালাতে আসার পর মেয়েটি তো তাকে চিনতেই পারছে না। এবার তো হরি ওই গ্যাংয়ের এক সদস্যকে শনাক্ত করে ফেলে। ওই গ্যাংয়ের সদস্যরা মূলত হরিকে ফলো করছিল। যখন তারা জানতে পারে যে হরি অ্যানার ব্যাপারে জেনে গেছে তখন তারা কেরালা থেকে চলে যায়, কিন্তু তারা তো এটা জানতো না যে হরি এটাও জেনে গেছে যে তারা মূলত ব্যাঙ্গালোরের। এরপর হরি তার সিনিয়রদের সাথে এই কেসের ব্যাপারে ডিটেলস আলোচনা করে এবং জানায় এই গ্যাংটা হয়তো এখন ব্যাঙ্গালোরে আছে। সে ব্যাঙ্গালোরে যাওয়ার পারমিশন চায়। সিনিয়ররা সকল কিছু বুঝতে পারে এবং হরিকে 1 সপ্তাহের সময় দেয়। পর হরি তার টিমের সাথে ব্যাঙ্গালোর আসে এবং ব্যাঙ্গালোরের পুলিশের সাথে মিলে অ্যানাকে খুঁজতে থাকে। ওই গ্যাংটা মূলত স্কুলে ড্রাগ সাপ্লাই দিচ্ছিল এবং স্কুলের মেয়েদেরকে ফাঁসানোর চেষ্টা করছিল। হরি এবং তার টিম অ্যানার সন্ধান পেয়ে যায়। একটি বারে তারা অ্যানাকে দেখতে পায়, কিন্তু অ্যানা তাদের চোখে ফাঁকি দিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু হরি আগে থেকেই অ্যানার গাড়িতে একটি ট্র্যাকিং ডিভাইস রেখে দিয়েছিল যাতে অ্যানা কোথায় যায় সে ট্র্যাক করতে পারে। অ্যানাও হরিকে মারার চেষ্টা করছিল, কিন্তু এক পর্যায়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করে অ্যানা নিজেই মারা যায়। এরপর মর্গে ডাক্তারদেরকে অ্যানার ডেড বডির উপর নজর রাখতে বলে হরি। হরি জানায় অ্যানার বন্ধুরা অ্যানার লাশ দেখতে অবশ্যই হসপিটালে আসবে, তখন যেন হরিদেরকে খবর জানানো হয়। এরপর অ্যানার 4 জন বন্ধু অ্যানার লাশ দেখতে হসপিটালে আসে। তারা তো হরির উপর প্রতিশোধ নেওয়ার জন্য পাগল প্রায় ছিল। ডাক্তার তখন চুপি চুপি হরিকে ফোন করে জানায় যে অ্যানাকে দেখতে তার বন্ধুরা এসেছে, কিন্তু হরি হসপিটালে পৌঁছার আগেই তারা 4 জন সেই ডাক্তারের উপর আক্রমণ করে এবং তাকে আঘাত করে। এরপর হরি সেখানে এসে সেই 4 জনের সাথে একাই ফাইট করতে থাকে, কিন্তু সেই 4 জন প্রচন্ড পরিমাণ শক্তিশালী ছিল। হরি মারামারির এক পর্যায়ে আঘাত পায়। তখন ডাক্তাররা যখন বিপজ্জনক অ্যালার্ম বাজিয়ে দেয় সেখান থেকে সেই 4 জন পালিয়ে যায়। ওই 4 জন এবার বুঝতে পারে হরি তো তাদের চেহারা চিনে নিয়েছে। হরি খুব শীঘ্রই তাদেরকে ধরে ফেলবে।
তাই তারা দ্রুত হরির উপর প্রতিশোধ নেওয়ার জন্য পাগল হয়ে ওঠে। এরপর সেই ডাক্তার জানায় ওদের গ্রুপে অ্যানা ছাড়াও আরো একটি মেয়ে ছিল, তার নাম শিরিন। শিরিনকে সে আগে থেকেই চিনে। স্কুলে ড্রাগ সাপ্লাইয়ের কেসে অ্যানা এবং শিরিনকে গ্রেফতার করা হয়েছিল এবং তাদেরকে হসপিটালে রাখা হয়েছিল মাদক দ্রব্যের নেশা কাটানোর জন্য। তারা খুবই অ্যাগ্রেসিভ ছিল, তাদেরকে কন্ট্রোল করা খুবই কঠিন ছিল। এবার হরি অ্যানার ফিঙ্গারপ্রিন্ট থেকে অ্যানার সকল ক্রিমিনাল রেকর্ডস বের করার জন্য অন্য পুলিশদেরকে দায়িত্ব দেয়। সেখান থেকে হয়তো তাদের গ্রুপের ব্যাপারে কোনো না কোনো তথ্য অবশ্যই পাওয়া যাবে। এরপর অ্যানার কেস রিপোর্টগুলো ইনভেস্টিগেশন করতে গিয়ে অ্যানার সাথে জোসেফের একটা কানেকশন পাওয়া যায়। জোসেফ অ্যানা, সিলিন এবং শামসকে গ্রেফতার করেছিল। তখন জোসেফের সাথে তার জুনিয়রও ছিল। তখন হরি তার জুনিয়রকে সেদিন রাতে সকল ঘটনার ডিটেইলস জানতে চায়। তখন সেই জুনিয়র জানায় সেদিন রাতে শামস, সিলিন এবং অ্যানা এই তিনজন একটি বাসের মধ্যে কোকেইন সহ ধরা পড়ে। শামস ওই বাসের কন্ডাক্টরকে অনেক মেরেছিল, এতে করে ওই কন্ডাক্টরকে হসপিটালে নিতে হয়েছিল। এরপর জোসেফ যখন তাদেরকে ওইখান থেকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছিল তখন জোসেফও কোকেইন টেস্ট করে, কারণ জোসেফ নিজেও একজন ড্রাগ এডিক্টেড ছিল। এরপর জোসেফ, সিলিন এবং অ্যানাকে রেপ করে। এই ঘটনা শোনার পর হরির কাছে ওই গ্যাংয়ের রিভেঞ্জ স্টোরিটা একদম ক্লিয়ার হয়ে যায়। সে বুঝতে পারে কেন তারা জোসেফের মেয়ের সাথে এমনটা করেছে। এরপর হরি চান্দুকে ডেকে এই তিনজনের ছবি দেখায়। চান্দু আসলে ওই বাসের কন্ডাক্টর ছিল যাকে শামস অনেক মেরেছিল। চান্দু ওই তিনজনকে চিনতে পারে, কিন্তু চান্দুর তখনও মনে হচ্ছিল হয়তো হরি একটা মিথ্যা কেস রিপোর্ট সাজাচ্ছে। এরপর অফিসার সাহুলের মাধ্যমে হরি সেই তিনজনের ছবি তার ওয়াইফ গীতাকেও দেখায়। গীতার ছবি দেখে সেই তিনজনকে চিনতে পারে। মূলত সেদিন বাসে গীতাও ছিল। যখন মেয়ে দুটো ড্রাগস নিয়ে অস্বাভাবিক আচরণ করছিল তখন গীতাই মূলত কমপ্লেইনটা করেছিল যে তারা ড্রাগ নিচ্ছে এবং তাদের কাছে ড্রাগ আছে। এটা থেকে পরিষ্কার হয়ে যায় কেন তারা নীলার সাথে এমনটা করেছিল। নীলার মৃত্যুর জন্য মূলত হরি দায়ী ছিল না, তার মা গীতাই দায়ী ছিল। যেহেতু ওই গ্যাংটাকে গীতাই ধরিয়ে দিয়েছিল তাই গীতার উপরই ওই গ্যাংয়ের রাগ ছিল এবং সেই রাগ থেকেই তারা নীলার সাথে এমনটা করেছিল। এরপর হরি অ্যানার ফিঙ্গারপ্রিন্ট থেকে অ্যানার নাম্বার এবং সেখান থেকে তার সকল বন্ধুদের নাম্বার সংগ্রহ করে এবং নাম্বার থেকে তাদের লোকেশন ট্র্যাক করার চেষ্টা করে। সেখানে একটি নাম্বার কেরালার খুব কাছেই চান্দুর বাড়ির কাছে অ্যাক্টিভ দেখায়। তখন হরি বুঝতে পারে হয়তো সেই গ্যাংটা এখন চান্দুকে মেরে তাদের রিভেঞ্জ নিতে গিয়েছে। এরপর হরি এবং তার টিম দ্রুত যায় চান্দুকে বাঁচাতে, কিন্তু ততক্ষণে গ্যাংটা চান্দুকে আক্রমণ করে অনেকটাই আঘাত করেছে। যদিও চান্দু জানে বেঁচে যায়, কিন্তু সে বুঝতে পারে হরি আসলে সঠিক ছিল। তার মেয়ের আত্মহত্যার পিছনে হরি দায়ী নয়, বরং সে নিজেই দায়ী ছিল। এর মধ্যেই হরি বুঝতে পারে যে ওদের নেক্সট টার্গেট হয়তো হরির স্ত্রী গীতা হতে পারে। গীতা মূলত হরিকে ডিভোর্স ফাইল করার পর সে তার বাবার বাড়িতে থাকতো, আর গ্যাংটা সেখানেই গিয়ে গীতা এবং তার ছোট মেয়েকে আক্রমণ করার চেষ্টা করে। গ্যাংটা জানায় তারাও হরির ছোট মেয়ের সাথে সেটাই করবে নীলার সাথে যা করেছিল, এবং হরিকে জানিয়ে দেয় হরি যেন এখানে একা এসে তাদের সাথে মোকাবেলা করে। এ পর্যায়ে আমরা দেখতে পাই গীতার বাবা বন্দুক নিয়ে সেখানে হাজির হয়েছে। গীতার বাবা মূলত একজন অবসরপ্রাপ্ত আর্মি কর্মকর্তা ছিল। গীতা তখন সেখান থেকে তার মেয়েকে নিয়ে পালিয়ে যায়, কিন্তু গীতার বাবাকে সেই গ্যাংটা মেরে ফেলে। এরপর তারা গীতাকে খুঁজে বের করে এবং গীতাকে প্রচুর পরিমাণ আঘাত করে যাতে সে আস্তে আস্তে মারা যায়। এরপর তারা সেই বাচ্চা মেয়েটিকে খুঁজতে থাকে। এরপর সেখানে হরি এসে উপস্থিত হয় এবং সেই গ্যাংয়ের সাথে মারামারির এক পর্যায়ে সে তার মেয়েকে উদ্ধার করতে সক্ষম হয় এবং সেখানে হরির পুরো পুলিশ টিম এসে উপস্থিত হয় এবং সেই গ্যাংকে গ্রেফতার করে নিয়ে যায়। এরপর সিন আমাদের কয়েক মাস পরে দেখানো হয়, যেদিন ওই গ্যাংয়ের সবাই জেল থেকে ছাড়া পেয়েছিল, কিন্তু ওই দিনই তাদের ড্রাগের ওভারডোজে মৃত্যু হয়। অফিসার সাহুলের হরির প্রতি সন্দেহ হয়। তারপর যখন হরিকে জিজ্ঞাসাবাদ করে হরি তখন জানায় সেদিন সে সারাদিন বাসায় ছিল, সে কোথাও যায়নি। কিন্তু আসল ঘটনা হলো সে চারজনকে হরি মেরেছে, কিন্তু হরি সেটা স্বীকার করে না। এভাবেই এখানে গল্পটি শেষ হয়ে যায়। মাদকদ্রব্য যে কতটা ভয়াবহ হতে পারে তার একটি জ্বলন্ত উদাহরণ এই মুভিটি। আশা করছি এই মুভির মাধ্যমে আমরা অনেক কিছুই শিখতে পারবো এবং আমাদের সন্তানরা কখন কার সাথে মিশছে এবং কখন কি করছে সেদিকে অবশ্যই খেয়াল রাখবো। মুভিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে তা অবশ্যই জানাবেন। ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।